আজ রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সিতাই, মাদারিহাট, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, হাড়োয়া কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। কিন্তু এর মধ্যেই নৈহাটি থেকে যে খবর সামনে আসছে যে ভোটের আগেই নৈহাটিতে উত্তেজনা, বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ, দলীয় এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। আর ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। বুথে দলীয় এজেন্টকে বসালেন বিজেপি প্রার্থী, যদিও তৃণমূল দাবি করছে যে গোটাটাই মিথ্যা অভিযোগ। নির্বাচন কমিশন ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। ভোটের আগেই নৈহাটিতে উত্তেজনা, বুথে দলীয় এজেন্টকে বসালেন বিজেপি প্রার্থী। যদিও এই ঘটনায় তৃণমূল দাবি করছে যে গোটা দাবি হচ্ছে মিথ্যা, অর্থাৎ অভিযোগই হচ্ছে মিথ্যা। ভোটের আগেই নৈহাটিতে উত্তেজনা, বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ সামনে আসছে, দলীয় এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ইতিমধ্যে নৈহাটি থেকে অভিযোগ সামনে আসছে এবং এই মুহূর্তে কি তথ্য সামনে আসছে বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। যে অভিযোগগুলো সামনে আসছে তা নিয়ে বিজেপি এবং তৃণমূল কি বলছে। আবির, দেখো, কিছুক্ষণ আগে আমরা একটা অন্য ছবি দেখলাম যেখানে দেখা গেল স্থানীয় তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বললেন বিজেপি প্রার্থী, এবং তাদের যেটা বক্তব্য যে বিজেপি প্রার্থী তৃণমূল যে নেতা ব্লক প্রেসিডেন্ট তাকে বললেন যে বেশ কয়েকজনকে বসতে দেওয়া হচ্ছে না, যদিও সেটা অস্বীকার করে তৃণমূলের যিনি এখানকার ব্লক প্রেসিডেন্ট রবি নিয়োগী তিনি কিন্তু জানালেন দেখা গেল যে বিজেপি প্রার্থীকে কি সরাসরি অসুবিধা হলে তাকে ফোন করলে তিনি সমস্ত কিছু মিটমাট করে দেবেন। তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের সঙ্গে আপনি কথা বলেন আমরা দেখলাম, এবং তিনি কিন্তু সম্পূর্ণ অস্বীকার করছেন এবং আপনার অভিযোগ মিথ্যা এমনটা তিনি জানাচ্ছেন। উনি কি সত্যি বলবেন আপনার ক্যামেরার সামনে? এরা দুটো জিনিসকে ভয় পায়, মোদিজির পোস্টার আর আপনাদের ক্যামেরা, দেখলে এদের হাওয়া টাইট। আমি তো পরিষ্কার বললাম, শুনলেন তো, যে 13, 14, 15, 16, 17 কালকে রাত্রির থেকে আপনার তাণ্ডব বাহিনী তাণ্ডব করে যাচ্ছে। আমি যাচ্ছি আপনার না সব বসেছে আল্লাহ যাচ্ছি, আমি এজেন্ট বসেছি কি বসেনি আমি গিয়ে দেখছি, না বসলে গিয়ে বসাবো বললাম তো না। আর জিজ্ঞাসা করলাম মেশিনটা খারাপ পড়লো না, মেশিন ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সেটাও যাচ্ছি দেখে নি মেশিন ঠিক হচ্ছে খারাপ হয়েছে ভুল হয়েছে। ভোটের ওপরে এখনো পর্যন্ত ভোটের একেবারে শুরুর দিকে কতটা শান্তিপূর্ণ ভোট দেখছেন, বা আপনাদের একাধিক অভিযোগ আপনি করছেন সকাল থেকে? শান্তিপূর্ণ তো ভোট হবে না, ভোট করাতে হবে। সারা ভারতবর্ষে ভোট হয় আর পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আদার স্টেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এটাই ডিফারেন্ট, এখানে ভোট করাতে হয়, এখানে ভোট হয় না। একাধিক আশঙ্কা আপনার রয়েছে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে যে বিজেপি অভিযোগ করছে যে দলীয় এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হয়েছে, এবং অন্যদিকে আরো যে অভিযোগ বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ তৃণমূল মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। তবে কি পরিস্থিতির সৃষ্টি হলো দেখাবো আপনাদেরকে। যে অভিযোগ করলেন বিজেপি প্রার্থী, সরাসরি আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের টিম বিএসএফ এর জওয়ানরা সেখানে নিরাপত্তা দিচ্ছেন, এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মালঞ্চ উচ্চ বিদ্যালয় তার 63 নম্বর বুথ, এখান থেকেই বিজেপি এজেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে বসতে দেওয়া হয়নি অভিযোগ তোলা হচ্ছে। এবং সেই অভিযোগ ইতিমধ্যে দেখা গেল যে সেন্ট্রাল ফোর্সকে প্রশ্ন করছেন বিজেপির প্রার্থী যে কেন তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। ফোর্সের কাছে অভিযোগ করছেন আপনার এজেন্টকে কি বসতে দেওয়া হয়নি? এখান থেকে বসতে দেওয়া হয়নি, মেরে ভাগিয়ে দেওয়া হয়েছে। কারা মাল? তৃণমূলের গুন্ডারা। আবার কারা মারবে? আমি আছি এখানে দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে আছি এখানে, দেখবো কার কত হিম্মত আছে আমার এজেন্টকে বসতে না দেয়। কখন হলো মানে এই বিষয়টা? সকালবেলা যখন আমার এজেন্ট এখানে এসছে তখন আমার এজেন্টকে এখান থেকে ভাগিয়ে দেওয়া হয়। তারপর আমার কাছে খবর আসে, আমি তুরন্ত এখানে আসি। আমি বুথে বুথে ঘুরছিলাম। কিন্তু এখানেই তো সেন্ট্রাল ফোর্সকে আমরা দেখতে পাচ্ছি। সেন্ট্রাল ফোর্স তো বুথের ভেতরে রয়েছে না, মোড় থেকে ভাগিয়ে দিলে সেন্ট্রাল ফোর্স কি করবে? আমি দাঁড়িয়ে আছি এখন মোড়ে, দেখি কে ভাগাতে পারে। না বসে নিয়ে আসছে সে আমার এজেন্ট। বিজেপি প্রার্থীকে আমরা দেখছি এবং তিনি সরাসরি জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এজেন্টকে এখানে বসতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে নড়বেন না তিনি। দেখা যাচ্ছে এজেন্টকে বসানোর জন্য বিজেপি প্রার্থী তিনি এজেন্টকে বসাতে যাচ্ছেন। বিজেপি প্রার্থী তিনি নিজে একেবারে টেবিল
বা বেঞ্চ সেগুলোকে সামনে রেখে তার এজেন্টকে বসানোর কাজ তিনি করছেন। এখন দেখার বিষয় এই যে বিষয়ে তিনি ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বলে তার দাবি, এবং সেই মর্মে কি ব্যবস্থা নেওয়া হয় বা তার আর কোনো অভিযোগ থাকে কিনা। যদিও সেন্ট্রাল ফোর্স থাকাকালীন এই ঘটনা কিভাবে ঘটলো সেই বিষয়ে প্রশ্ন তাকে করা হলে তিনি কিন্তু জবাব দিয়েছেন বাইরে থেকে যদি কাউকে আটকানো হয়, সেন্ট্রাল ফোর্স 63 নম্বর বুথের গেটের কাছে রয়েছে, এবং সেই ক্ষেত্রে 63 নম্বর বুথের গেটের কাছে কি হচ্ছে তার থেকেও বেশি হচ্ছে আগে যদি এরকম ঘটনা ঘটে দেয় তাদের কিছু করণীয় নয়, এবং সেই ক্ষেত্রে পুলিশের দিকেই তিনি আঙুল তোলার চেষ্টা করলেন। একদম মিথ্যে, একদম। যারা পরে যারা ঢুকলো, মানে অনুরোধ করছি তৃণমূল কংগ্রেস থেকে তাদেরকে একবার জিজ্ঞাসা করা হোক যে সত্যি এই ঘটনাটা ঘটেছে কিনা। এটা অভিযোগের পর অভিযোগ। দেখা গেল যে তৃণমূলের কর্মীরা এখানেই ছিলেন এবং তার সঙ্গে বিজেপি প্রার্থী যখন যাচ্ছেন সরাসরি বিজেপি প্রার্থীকেই তারা জানালেন যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগ সঠিক নয়, এবং তারা এই ধরনের কোনো ঘটনা বা কোনো কাজ তারা করেননি, কিন্তু তারপরেও সেই অভিযোগ উঠছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নৈহাটি বিধানসভা উপনির্বাচনের শুরুতেই 63 নম্বর বুথের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। পাল্টা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা জানাচ্ছেন যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগ ইচ্ছাকৃত হতে পারে, তার কারণ এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে তাদের দাবি। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, নৈহাটি। উত্তর 24 পরগনার দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। নৈহাটিতে দেখলেন একেবারে দিনের শুরুতে গন্ডগোলের অভিযোগ, এবং অন্যটি হচ্ছে হাড়োয়া বিধানসভা, সেখানেও কিন্তু উপনির্বাচন শুরুতেই একেবারে গন্ডগোল। বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে তৃণমূল এজেন্টের বচসা। নৈহাটিতে আপনাদের দেখালাম যেখানে বিজেপি প্রার্থীর এজেন্ট বসানো নিয়ে গন্ডগোল, আর হাড়োয়ায় উত্তেজনার কারণ কি? সমীরণ পাল রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সমীরণ, দেখো, হাড়োয়া বিধানসভা নির্বাচনে 200 নম্বর বুথ অর্থাৎ সদরপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিছুক্ষণ আগে যেটা ঘটনা ঘটেছে, বিজেপি প্রার্থী বিমল দাস গেছিলেন তার বাড়ির এলাকার বুথ, এবং তিনি অভিযোগ করছেন যে যখনই কোনো নির্বাচন হয় সেক্ষেত্রে যে ইভিএম মেশিন এমন একটা জায়গায় রাখা হয় সেক্ষেত্রে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলেন শাসক দলের বিরুদ্ধে, এবং সেই সময় শাসক দলের এজেন্টদের সঙ্গে বচসা হয় এবং দুপক্ষের মধ্যে বচসা হয়, এবং বিজেপি প্রার্থীর অভিযোগ যে এখানে ছাপ্পা ভোট হওয়ার মতো পরিস্থিতি রয়েছে, দরজার পাশে ইভিএম রয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে গন্ডগোল হয়। আমাদের সঙ্গে রয়েছেন যে তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের এজেন্ট আসেন মল্লিক। সদরপুরে যে ঘটনা ঘটেছে সেটা শুনেছেন যে আপনাদের এজেন্টের সঙ্গে বিমল দাস বিজেপি প্রার্থীর বচসা হয়েছে। বলা হচ্ছে যে আপনারা ছাপ্পা ভোট করার জন্য দরজার পাশে ইভিএম রাখার ব্যবস্থা করছেন, এটা কতটা সত্যি? ছাপ্পা ভোটের প্রশ্নই ওঠে না। ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে হাড়োয়া বিধানসভার মানুষ প্রত্যাখ্যান করেছে। অভিযোগ যেটা করছেন এটা ঠিক নয়। টোটাল ইলেকশন অ্যারেঞ্জমেন্ট করেন ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতীয় জনতা পার্টির নেতারা গর্ব করে বলতো যে আমরা দিল্লি থেকে ইলেকশন কমিশন। যে শাসক দলের পক্ষ থেকে যিনি ইলেকশন এজেন্ট রয়েছেন রবিউল ইসলামের, তিনি অভিযোগ অস্বীকার করেছেন যে ছাপ্পা ভোট কিছু হচ্ছে না, কিন্তু বিজেপি প্রার্থী বিমল দাস তিনি সরাসরি অভিযোগ করেছেন, এবং সেই নিয়ে তৃণমূল এজেন্টদের সঙ্গে তার বচসায় তিনি জড়িয়ে যান 200 নম্বর বুথে। তারপরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়, কিন্তু তিনি স্পষ্টত অভিযোগ করেছেন যে ইভিএম মেশিন যে জায়গায় রাখা হয়েছে তাতে সেক্ষেত্রে ছাপ্পা ভোটের সুবিধা হবে, এবং তিনি ইভিএম মেশিন অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। সমীরণ, ধন্যবাদ। একেবারে হাড়োয়ার যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম, বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল এজেন্টদের বচসা। অন্যদিকে হাড়োয়ার শাসনে যেখানে বুথের 100 মিটারের মধ্যে তৃণমূলের দেওয়াল লিখন, আর যে দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ ভোট শুরুর আগে থেকে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে, যেরকম হাড়োয়ায় যেখানে বুথের 100 মিটারের মধ্যে তৃণমূলের দেওয়াল লিখন হাড়োয়ার শাসনে, এবং সেখানে নির্বাচন কমিশন দেওয়াল লিখন মুছে দিল।
শাসনের পাকদা বালিপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এখানে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক বুথের সামনে। সেখানে দেখা যাচ্ছে যে বুথের 100 মিটার মধ্যেই তৃণমূল প্রার্থীর হয়ে দেয়াল লিখন রয়েছে, আর সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে তৎপর হয়ে মুছে ফেলা হচ্ছে। এবং কথা বলে নেবো যিনি মুছছেন। কি বলা হয়েছে আপনাকে? হ্যাঁ, কি বলা হয়েছে আপনাকে? আমাকে মুছতে বলেছে। কেন? কেন? কাছাকাছি বলে। কি কাছাকাছি? বুথের কাছাকাছি বলে? বুথের কাছাকাছি বলে। অর্থাৎ বুথের কাছাকাছি দেয়াল লিখন রয়েছে, আর সেই কারণে প্রশাসনের নির্দেশে দেয়াল লিখন মুছে ফেলা হচ্ছে। অর্থাৎ নির্বাচন বিধি ভেঙে তৃণমূলের পক্ষ থেকে এখানে দেয়াল লিখন করা হয়েছিল, আর সেই কারণে দেয়াল লিখন মুছে ফেলা হচ্ছে। কথা বলে নেবো নির্বাচনের যিনি আধিকারিক তার সাথে, যে এইখানে আমরা দেখতে পাচ্ছি বুথের কাছাকাছি দেয়াল লিখন ছিল, সেটা কি কারণে মুছে ফেলা হচ্ছে? 100 মিটারের মধ্যে কোনো পোস্টার থাকবে না, আচ্ছা, তারপরে ওই জন্য মুছে দেওয়া হচ্ছে। আচ্ছা, সেটা কখন দেখলেন আপনারা? আমরা সকালে খবর পেলাম, আমরা চলে এসেছি। আমাকে সেক্টর অফিসার জানালো, আমরা ওই চুন করি, আমরা ওই চুনটা করে দিই। ওই রাজনৈতিক দলের সাথে কোনো কথা হয়েছে? না, সেটা উপরওয়ালা বুঝবে দাদা। নির্বাচনী বিধি ভেঙে বুথের 100 মিটারের মধ্যে তৃণমূলের দেয়াল লিখন, আর তা দেখে তৎপর প্রশাসন এবং তড়িঘড়ি মুছে ফেলা হলো সেই দেয়াল লিখন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা কিন্তু একেবারে সরগরম দেখতে পেলেন। একদিকে নৈহাটি, অন্যদিকে হাড়োয়া। সকাল থেকেই কিন্তু ঘটনার ঘনঘটা শুরু হয়ে গিয়েছে। এবার আপনাদের মেদিনীপুরে নিয়ে যাব, যেখানে বিধায়ক ছিলেন জুন মালিয়া। আপনারা জানেন তিনি কিন্তু ইতিমধ্যেই সাংসদ হয়ে গিয়েছেন, আর সেই আসনে কিন্তু আজকে উপনির্বাচন হচ্ছে। 19 কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে। সকাল থেকে শুরু হয়েছে উপনির্বাচনে ইতিমধ্যেই ভোট প্রক্রিয়া। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ভোটের উপর এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। দেখো, সকাল থেকে কিন্তু 7টা নাগাদ সমস্ত এই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোট শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত কোনো গণ্ডগোলের খবর পাওয়া যায়নি, তবে বেশ কিছু জায়গা থেকে ইভিএম খারাপ থাকায় ভোট না শুরু হওয়ার খবর আসছে। তবে গতকাল রাত পর্যন্ত কিন্তু যারা বিরোধীরা রয়েছে, অর্থাৎ কংগ্রেস, বিজেপি এবং সিপিআইয়ের যিনি প্রার্থী, তারা কিন্তু শাসক দলের বিরুদ্ধে হুমকি, শাসানি এ ধরনের একাধিক অভিযোগ করছেন এবং পুলিশের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ তুলেছিলেন। কিন্তু আজকে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার সময় থেকে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে মেদিনীপুর শহরের মধ্যে, এবং সেখানেও কিন্তু শান্তিপূর্ণভাবে দেখা যাচ্ছে ভোট গ্রহণ শুরু হয়েছে। কুসুমিতা, তোমায় জানাই যে এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে মোট 304টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, এবং তার মধ্যে অধিকাংশটাই কিন্তু এই মেদিনীপুর সদর ব্লকের মধ্যে, এবং 83টি বুথ রয়েছে সেটা শালবনী ব্লকের মধ্যে। স্বাভাবিকভাবেই যেহেতু শালবনীর মধ্যে, সেই নিয়ে কিন্তু আশঙ্কা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম বড় কোনো অশান্তির খবর সেখান থেকে কিন্তু আসেনি। 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং অজয় যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ, যেখানে আমরা রয়েছি সেই বুথে প্রায় প্রত্যেকটি বুথে 9টি বুথ রয়েছে স্কুলের মধ্যে এই ভোট গ্রহণ কেন্দ্রে, এবং প্রত্যেকটি বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন, এবং সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে ভোটাররাও দাঁড়িয়ে রয়েছে, এবং একই সঙ্গে রাজ্য পুলিশের মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কিন্তু মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে শুরু হচ্ছে। ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনার জন্য যারা রয়েছেন একবার পরিচয় করে দিই। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন শতরূপা, চন্দন ঘোষ চৌধুরী, রবীন্দ্রনাথ ভট্টাচার্য অধ্যাপক এবং অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। বিশ্বনাথ দাকে দিয়ে শুরু করে। বিশ্বনাথ দা, শুধুমাত্র মাদারিহাট বাদে আমরা জানি যে একেবারে এই উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতেই বাকি 5টা বিধানসভা রয়েছে। সেক্ষেত্রে মাদারিহাট ইতিমধ্যে লিড কিন্তু বিজেপির মাত্র 11,000। বড় বড় ব্যবধানও আমরা জানি বিধানসভার ক্ষেত্রেও, বড় বড় নির্বাচনের ক্ষেত্রে এই বড় ব্যবধানও কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রে উল্টে পাল্টে যায়। মাদারিহাটে ছবি বদলানোর কোনো সম্ভাবনা কি আছে? দেখো, এটা তুমি ঠিক বলেছো। 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসছে, তারপরে কিন্তু এই বিধানসভা কেন্দ্র একবারের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে যায়নি, না লোকসভা নির্বাচনের নিরিখে, ভোটের নিরিখে, না বিধানসভা ভোটের নিরিখে। সবসময় কিন্তু বলা যায় যে বিরোধীদের ছিল মাদারিঘাট। একটা সময় আরএসপি, তারপরে বিজেপি লাগাতার এখানে জয়ী হচ্ছে। কিন্তু উপনির্বাচন কিন্তু সবসময় বারবার দেখা গেছে উপনির্বাচনে শাসক দলের অ্যাডভান্টেজ থাকে, এবং এই উপনির্বাচনের আগে মাদারিহাটে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। তার মধ্যে যেটা হলো বিজেপি দলের মধ্যে কিন্তু ভাঙন দেখা দিয়েছে,
তুমি জানো যে ওখানে জন বার্লা বিদ্রোহ ঘোষণা করেছেন। জন বার্লা যিনি বিদ্রোহ ঘোষণা করেছেন এবং ইতিমধ্যেই তৃণমূলের একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও তিনি করেছেন। সমীকরণ কি বদলাবে? একদিকে যখন 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রত্যেক মুহূর্তের খবরাখবর আপনাদের দিতে থাকবো, তার পাশাপাশি কিন্তু ট্যাবের টাকা 9/6 ইতিমধ্যেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। মালদার পড়ুয়ার ট্যাবের টাকা এবার জমা পড়েছে জামশেদপুরের ব্যাংকে। ট্যাব কেলেঙ্কারি তদন্তে কমিটি গড়েছে মালদা জেলা পুলিশ। করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, কি অভিযোগ, কি ব্যবস্থা হয়েছে? দেখো, আরো নতুন করে একটি স্কুলের কথা সামনে পড়ুয়ার ট্যাবের টাকা উধাও হয়ে গেছে। মালদার হবিবপুর ব্লকের আইহো গার্লস হাই স্কুল, যে স্কুলে 3 জন পড়ুয়ার টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে গেছে। তোমাকে বলে রাখি, প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলা, উত্তর দিনাজপুর রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে সহ একাধিক জেলায় মালদার পড়ুয়াদের টাকা যেমন গেছে, পাশাপাশি ঝাড়খণ্ডের জামশেদপুরে SBI এর একটি শাখায় এই ট্যাবের টাকা চলে গেছে। স্বাভাবিকভাবে এই যে পুরো ঘটনা, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তদন্ত আরম্ভ হয়েছে এবং তোমাকে বলে রাখি, পুলিশ পৃথকভাবে তদন্ত শুরু করেছে। অ্যাডিশনাল এসপি পদমর্যাদার একজন অফিসার, তার নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে যারা এই পুরো ঘটনার তদন্ত করছে। পাশাপাশি শিক্ষা দপ্তর, জেলা শিক্ষা দপ্তর এবং জেলা প্রশাসন তারাও তদন্ত করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু এই ট্যাব কেলেঙ্কারিতে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদার বৈষ্ণবনগর থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে। প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়, হাসান শেখ, এবং তারপর গতকাল রাতভর অভিযান চলে পুলিশের, বৈষ্ণবনগর থানার পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ রাতভর অভিযান চালায় বৈষ্ণবনগর এলাকায় এবং সেখান থেকে আরো 4 জনকে গ্রেপ্তার করে এবং 4 জনই সাইবার ক্যাফের চালাই বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। এবং সেখান থেকে প্রচুর হার্ড ডিস্ক, ল্যাপটপ তোমার উদ্ধার হয়েছে, ব্যাংকের নথি উদ্ধার হয়েছে, সেই সমস্ত নথি উদ্ধার করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ নিয়ে গেছে। এবং এই যে চক্র, এই চক্র আরো বৃহৎ চক্র রয়েছে, বড় চক্র রয়েছে বলে পুলিশ আধিকারিকরা মনে করছেন এবং এই পুরো চক্রের সন্ধানে পুলিশ আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন। করুণাময়, ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু ট্যাব কেলেঙ্কারির নতুন আবার খবর এসে পৌঁছলো যে ট্যাবের টাকা কিন্তু এবার পৌঁছে গিয়েছে সরাসরি জামশেদপুরে, অর্থাৎ এবার পড়শি রাজ্য, সেখানে কিন্তু ট্যাবের টাকা পৌঁছেছে অন্যের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, গ্রেফতারির সংখ্যা কিন্তু বেড়েছে। গতকাল মালদায় 1 জন গ্রেফতার হয়েছিল, আজ এই নিয়ে মোট মালদায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 5। অন্যদিকে উত্তর দিনাজপুর থেকে 3 জনকে, অর্থাৎ মোট এই কেলেঙ্কারিতে 8 জন গ্রেফতার। আর অন্যদিকে 6টি বিধানসভা উপনির্বাচন, যেখানে 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই কিন্তু মোতায়েন করা হয়েছে। উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার হাড়োয়া এবং আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাইতে 18 কোম্পানি, মেদিনীপুরে 19 কোম্পানি এবং নৈহাটিতে 13 কোম্পানি, সব থেকে বেশি বাঁকুড়া তালডাংরায় 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট শুরু হয়েছে। বিক্ষিপ্ত গন্ডগোলের খবর কিন্তু ইতিমধ্যেই আসছে। রাজ্যের 6টি কেন্দ্রে ইতিমধ্যে বিধানসভা উপনির্বাচন চলছে। সকাল 7টা থেকে এখনো পর্যন্ত 1.5 ঘন্টা হতে চলল ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর সামনে আসছে। তবে যেরকম নৈহাটিতে ভোটের আগেই উত্তেজনা, বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ার অভিযোগ, হারোয়ায় ভোট চলাকালীন উত্তেজনা, অন্যদিকে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল এজেন্টদের বচসা, শাসনে বুথের 100 মিটারের মধ্যে তৃণমূলের দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। এরই পাশাপাশি নৈহাটিতে, যেখানে বড়মার মন্দিরে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল প্রার্থীকে। সকাল থেকে একের পর এক যে খবর সামনে এসেছে, সেই পরপর সেই খবরগুলো আপনাদের সামনে রেখেছি। যেরকম শাসনে বুথের 100 মিটারের মধ্যে দেওয়াল লিখন, আর সেই দেওয়াল লিখন এবার মুছে দিল নির্বাচন কমিশন। আর ঠিক যেরকম আপনাদেরকে বলছিলাম যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে, বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। যেরকম নৈহাটি থেকে সেই অভিযোগ সামনে এসেছিল, বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। অন্যদিকে হারোয়াতেও সেই অভিযোগই সামনে আসছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানবো। সমীরণ।
দেবস্মিতা, হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শুরু হয়ে গেছে এবং আর 5টা নির্বাচনে আমরা যে ছবি দেখতে পাই ঠিক একই ছবি দেখা যাচ্ছে উপনির্বাচনে। আমরা এই মুহূর্তে রয়েছি কদম্বগাছিতে, অর্থাৎ হাড়োয়া বিধানসভার বাইরে। ক্যামেরাম্যান সন্দীপ সাধুকা দেখাচ্ছে ছবিতে যে এখানে 11 জন এজেন্ট রয়েছেন, তারা কোনোভাবেই নির্বাচন কেন্দ্রে অর্থাৎ বুথে পৌঁছতে পারেননি, তারা বাধার মুখে পড়েছেন। সরাসরি কথা বলে নেব তাদের সাথে। কি বাধা দেওয়া হয়েছে? বাধা দেওয়া হচ্ছে, আমাদের ভোটের বুথের মধ্যে যেতে দিচ্ছে না, মারধর করা, বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, কোনো পুলিশ প্রশাসনের কোনো সাহায্য পাচ্ছি না। আমরা চাই যে প্রতিটা বুথে গিয়ে প্রতিটা এজেন্ট যেন বসতে পারি। আপনারা আইএসএফ এর তরফ থেকে এজেন্ট হিসেবে বসতে পারছেন না, প্রশাসনকে জানিয়ে? প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনের কোনো ভূমিকা নেই। কি বলেছে তা? প্রশাসন দেখছি, বিষয়টা দেখছি, প্রশাসনকে ফের পাল্টা ফোন যখন করা হচ্ছে তখন বলছে কই কোনো গন্ডগোল নেই তো ওখানে। প্রশাসনের ভূমিকা একদম নেই আমাদের। আপনারা কি এজেন্ট হিসেবে বুথে যেতে পারেননি কেন? কেন ওদের ভয় দেখাচ্ছে আমাদের। আমরা 5টা রেলগেট পার হতে পারি না আসের আলীর মানে অত্যাচারে। হ্যাঁ, ওরা হুমকি দিচ্ছে, অনেক গুন্ডা নিয়ে সব রাস্তায় আটকে দিচ্ছে। আপনারা গেছিলেন? আমরা দাঁতপুর 5টা পর্যন্ত গেছিলাম রেলগেট, তারপরে আমরা যেতে পারছি না। দাঁতপুর পঞ্চায়েতের 5টা রেলগেট পর্যন্ত তারা যেতে পেরেছিলেন কিন্তু যেতে পারেননি বাকিটা। আপনারা তাহলে কি করবেন? তাহলে এতক্ষণ ধরে কি অপেক্ষা করছেন? ভোট এখনো অপেক্ষা করবো যতক্ষণ আমাদের সুয়ারা না মেলে আমরা বুথে যাবো, এই আশ্বাস নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। প্রশাসনিক দিক দিয়ে যদি কোনো আশ্বাস পাই আমরা তাদের ভরসায় যাব, এই আশা করে বসে আছি। এতটাই আতঙ্ক যে বিধানসভার বাইরে গিয়ে আপনারা অপেক্ষা করছেন? কিছু করার নেই। কালকে রাত্রে আসের আলী মল্লিক 50-60 জন গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা করে। আমরা যে যাচ্ছি রেলগেটের কাছাকাছি গেছি সেখানে হামলা করতে এসছে। তাহলে আমরা এখন প্রশাসনের ভরসা ছাড়া তার কোনো আস্থা নেই। অর্থাৎ তুমি শুনলে যে তৃণমূলের প্রার্থী যিনি নির্বাচনী এজেন্ট, রবিউল ইসলামের নির্বাচনী এজেন্ট আসের মল্লিক, তিনি হুমকি দিচ্ছেন, তার হুমকির মুখে পড়েছেন এবং ইতিমধ্যেই এই আইএসএফ এজেন্টরা তারা বুথে বসার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ তারা লক্ষ্য করেননি। প্রায় 2 ঘন্টা হতে চলেছে, নির্বাচন শুরু হয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত বুথ পর্যন্ত পৌঁছতে পারেনি এবং বুথে যাওয়ার যে চেষ্টা করেছিলেন সকালবেলা সেই চেষ্টাটাও তাদের ব্যর্থ হয়েছে। তারা এই মুহূর্তে একটা জায়গায় সকলে জড়ো হয়েছেন, তারা অপেক্ষা করছেন যাতে যদি প্রার্থী আসেন এবং অন্যান্য প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন, যদি তাদেরকে বুথ পর্যন্ত নিয়ে যেতে পারে প্রশাসনিক একেবারেই। সমীরণ, তুমি সেই ছবি তুলে ধরলে, তথ্য তুলে ধরলে, আপাতত তোমাকে ধন্যবাদ। তবে এরপর নৈহাটির ছবি আপনাদের সামনে রাখবো। নৈহাটি থেকে যে একের পর এক অভিযোগ সামনে এসেছিল, এইবার যে অভিযোগ সামনে আসছে যে তৃণমূল প্রার্থীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, তার কারণ আজ মন্দির বন্ধ রাখা হয়েছে। বড়মার মন্দির নির্বাচনের কারণে বন্ধ রাখা হয়েছে, কিন্তু মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তৃণমূলের প্রার্থী সনদ দে। পুজো দিয়ে বেরিয়ে আসার সময় তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। নৈহাটির ছবি আপনারা দেখলেন, তৃণমূল প্রার্থী সনদ দে, তাকে ঘিরে ধরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন ভক্তরা যারা আজকে এসেছিলেন মন্দিরে পুজো দিতে। এবার আপনাদের নিয়ে যাব হাড়োয়ায়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একদিকে যেমন অভিযোগ উঠছে হাড়োয়াতে আইএসএফ এর প্রার্থী যারা এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, সিপিএম এর পার্টি অফিস, সেগুলো কি খবর?
দেখো, সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে কিন্তু আইএসএফকে সমর্থন জানিয়েছে বামেরা, এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এই শাসন, তোমাকে এর আগেও বলছিলাম যে শাসন কিন্তু একটা সময় বামেদের একচ্ছত্র দাপট ছিল। মূলত মজিদ মাস্টারকে সামনে রেখে এই গোটা অঞ্চলটা বামেরা তারা নিয়ন্ত্রণ করত, এবং ৭৭ সালের পর থেকে কিন্তু কোনো নির্বাচনে এখানে বামেরা হারেনি ২০১১ সাল পর্যন্ত। কিন্তু ২০০৯ সালের পর সুবীর যে পার্টি অফিসটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা সিপিএমের একটা কার্যালয়, অনিল বিশ্বাস স্মৃতি ভবন এটা লেখা রয়েছে, এবং দেখো এই মুহূর্তে কিন্তু গোটা কার্যালয়টা খড়ে ঠাসা। স্থানীয় মানুষজন তারা এখানে এসে খড় রেখে যায়, এবং গোটা এই সিপিএমের দলীয় কার্যালয়, এখানে যে কারুর পায়ের চিহ্ন পড়ে না এটা কিন্তু স্পষ্ট। আমরা খোঁজ নিয়ে জানছিলাম ২০০৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই এই শাসন কিন্তু রীতিমতন সন্ত্রাসের চেহারা নেয়। প্রতিদিনই প্রায় মারপিট হয়, এবং আস্তে আস্তে এই এলাকাটা বামপন্থীদের যেটা দুর্গ ছিল সেখান থেকে কিন্তু তারা অনেকটাই পিছু হটে যায়, এবং সেটা যে ২০১১ সালের পরও আর তারা ফিরে আসতে পারেনি তা হচ্ছে এই দলীয় কার্যালয়ের থেকে এই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। তুমি দেখো, ভেতরে রয়েছেন ২০০৬ সালে এই দলীয় কার্যালয়টা উদ্বোধন করেছিলেন বিমান বসু, এবং মজিদ মাস্টার মূলত এখানে বসেই তিনি কিন্তু দলীয় কাজকর্ম পরিচালনা করতেন। পঞ্চায়েত ছিল বামেদের হাতে, পুরসভা ছিল বামেদের হাতে, পুরোটাই ছিল বামেদের দখলে। কিন্তু এই মুহূর্তে গোটা এই অঞ্চলে সিপিএমের কী অবস্থা তা কিন্তু এই ছবিটাই অনেকটা স্পষ্ট করে দেয় যে ২০০৯ সালের পর এই দলীয় কার্যালয় ভাঙচুর হওয়ার পর এখানে কিন্তু আর বামেরা ফিরে আসতে পারেননি। ফলে আইএসএফ এর ওপরে কিছুটা ভর রেখেই এই অঞ্চলে বামপন্থীরা একেবারে আইএসএফ এর উপরে ভর করেই এবারে কিন্তু এই হাড়ুয়াতে চলছে লড়াই বামেদের, কিন্তু সেখানেও আইএসএফ এর কর্মীদের যেমন মারধর করার অভিযোগ উঠছে, তেমন এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। মেদিনীপুরে ধরপাকড় করছে পুলিশ বেআইনিভাবে, এমনটা অভিযোগ তিনি করেছিলেন। এবার হাড়ুয়ার ছবি আপনাদের দেখাবো, যেখানে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল এজেন্টদের বচসা বাঁধল। ছাপ্পা ভোট দেওয়ার জন্য দরজার পাশে ইভিএম রাখা হয়েছে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনের দপ্তরে এবার আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, গতকাল রাত জুড়ে বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে, বিরোধী দলনেতা তিনি সেই অভিযোগ করেছেন। তার পাশাপাশি আজ সকাল থেকে হাড়োয়া, নৈহাটি একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত গন্ডগোলের অভিযোগ আসছে, যেখানে মূলত বিরোধী দলের এজেন্টদের বসতে দিচ্ছে না শাসক দল, এমনটাই অভিযোগ। নির্বাচন কমিশনের সামগ্রিকভাবে ১.৫ ঘন্টা পরে কি আপডেট? অভিযোগটি পড়েছে, জমা পড়েছে? দেখো, প্রথমে বলে রাখি কিন্তু লাইভ ওয়েবকাস্ট চলছে। প্রথমে হাড়োয়ার বিষয়টা বলে রাখি, যেখানে হাড়োয়ায় কিন্তু অভিযোগ করা হচ্ছিল ঠিক দরজার পাশে ইভিএম রয়েছে, ছাপ্পা ভোটের অভিযোগ জানানো হচ্ছিল বিরোধীদের তরফ থেকে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে যে একেবারে লাইভ ওয়েবকাস্ট হচ্ছে, কোনোভাবেই কিন্তু এই ছাপ্পা ভোট বা যে অভিযোগ করা হচ্ছে সেটা কিন্তু নস্যাৎ করে দিয়েছে কমিশন। যেভাবে লাইভ ওয়েবকাস্ট হচ্ছে, লাইভ ওয়েবকাস্টে দেখা যাচ্ছে যে দরজার সামনে রয়েছে ইভিএমের, এবং সেখানে একটি জানলা রয়েছে, কিন্তু পুরো ত্রিপল দিয়ে কিন্তু ওখানে পুরো সেটে দেওয়া হয়েছে। কোনোভাবেই যে বাইরের থেকে কেউ দেখতে পাচ্ছে এমনটা নয়। তবে ঠিক যেখানে ইভিএম মেশিন রয়েছে, ইভিএম মেশিনে সেখানে এসে লোকজন ভোট দিচ্ছেন, ভোটাররা ভোট দিচ্ছেন, এবং তারপর তার পাশে একটা আউট গেট রয়েছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। সে কারণে এই যে ঠিক দরজার পাশে ইভিএম রাখা হয়েছে, এই যে অভিযোগ করা হচ্ছে এবং ছাপ্পা ভোটের যে অভিযোগ রয়েছে সেটা কিন্তু একেবারে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে সকাল থেকে বেশ কিছু অভিযোগ আসছিল যে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, যা যা অভিযোগ করা হয়েছিল কমিশনে, তারপর কমিশন সেই ব্যবস্থা নিয়ে
জানিয়েছে সেখানে বসতে দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু মিডিয়া ওয়াচও চলছে, যে খবর আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটাও কিন্তু নির্বাচন কমিশনে দেখা হচ্ছে। তবে এটা ঠিক বলে রাখি যে যেহেতু এই 6টা আসনে মাত্র নির্বাচন হচ্ছে, সেখানে এবার কিন্তু কিউআরটিও কিন্তু অতিরিক্ত বাড়ানো হয়েছে। এটাই কমিশন জানিয়েছে, যা 434 কিউআরটি রয়েছে। একবার একটু বলে দিচ্ছি যে কোথায় কত কিউআরটি রয়েছে। যেমন সিতাইতে রয়েছে 58 কিউআরটি, মাদারিহাটে রয়েছে 84 কিউআরটি, নৈহাটিতে 58 কিউআরটি এবং মেদিনীপুরে রয়েছে 70 কিউআরটি এবং তালডাংরায় রয়েছে 94 কিউআরটি। 434 কিউআরটি রয়েছে। সেই কারণে নির্বাচন কমিশনের বক্তব্য এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এই নির্বাচন। তবে বেশ কিছু জায়গাকে বিক্ষিপ্ত যেগুলো অভিযোগ রয়েছে সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে হাড়োয়ার যে অভিযোগ সামনে এসেছে, ছাপ্পা ভোটের যে অভিযোগ করা হচ্ছে সেটা কিন্তু একেবারে নস্যাৎ করে দিয়েছে নির্বাচন কমিশন। বক্তব্য সেখানে কোনোভাবেই ছাপ্পা ভোট হচ্ছে না এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে সেখানে। রুমা, ধন্যবাদ। রাজ্যের 6টি জায়গায় বিধানসভা উপনির্বাচন চলছে, বিভিন্ন জায়গার তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তে মেদিনীপুরের দিকে নজর রাখবো, যেখান থেকে খবর পাওয়া যাচ্ছে বিজেপি অভিযোগ করছে যে রাতের অন্ধকারে পুলিশ এসে তাদের নেতাদের তুলে নিয়ে যাচ্ছে। সরাসরি অমিতাভ রাত রয়েছে। অমিতাভ, কি জানতে পারছো? দেখো দেবস্মিতা, বিজেপির চান্দ্রা অঞ্চলের ভালকি গ্রামের সক্রিয় নেতা নয়নদের বাড়িতে গতকাল রাত্রে গুড়গুড়িপাল থানার পুলিশ হানা দেয়। নয়নদের যেটা বক্তব্য, প্রায় 40 থেকে 50 জন পুলিশ তার বাড়িতে এসেছিল। রাত্রি 12টা থেকে 6টা পর্যন্ত তার বাড়িতে ছিল। রাত্রি 12টায় পুলিশ আসার পর তা প্রথমে দরজা ধাক্কা মারে। দরজায় ধাক্কা দেওয়ার পর নয়নদের প্রথমে দরজা খুলতে চাননি, তারপরেই তার ছেলে প্রথমে দরজাটি খুলে দেন এবং এই দরজা খুলে দেওয়ার পরই প্রথমে পুলিশ বাড়িতে ঢোকে, গুড়গুড়িপাল থানার পুলিশ, এবং তার অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নয়নবাবু যে রুমে ছিল সেই রুমে দরজা ধাক্কায়, কিন্তু দরজা না খোলায় অবশেষে নয়নবাবুকে না পেয়ে তারা সকাল 6টায় ফিরে যায়। যদিও গ্রামের লোক জমা হয় নয়নদের বাড়িতে এবং তারা প্রতিবাদ জানায়। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ফোর্স এসেছে এবং পুলিশও এসেছে নয়নবাবুকে বোঝানোর জন্য, এবং তাদের যেটা বক্তব্য যে তারা তাকে নিয়ে যেতে চান ভোটদান কেন্দ্রে, কিন্তু নয়নবাবু পরিষ্কারভাবে জানাচ্ছেন এই মেদিনীপুরের যিনি প্রার্থী শুভজিৎ রায়, তিনি কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে পৌঁছবেন এবং তারপরেই তিনি ভোট দিতে যাবেন। নয়নবাবুর যেটা বক্তব্য, লোকসভা ভোটের আগে পর্যন্ত তিনি শাসক দলেই ছিলেন, লোকসভা ভোটের পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং এলাকায় দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। শুধুমাত্র এই অপরাধেই পুলিশ তার বাড়িতে হানা দেয়, যদিও তার কোনো থানায় কোনো অভিযোগ নেই এবং পুলিশের কাছে তিনি জানতে চাইলে পুলিশও কোনো সদুত্তর দিতে পারেননি কেন তাকে গ্রেপ্তার করতে এসেছিল। পরে সকালবেলায় গ্রামবাসীরা জড়ো হয় এবং তারা প্রতিবাদ জানালে যে পুলিশরা ছিল তারা ফিরে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং তাদের আরও যেটা বক্তব্য, শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বেশ কিছু জায়গায় তাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি। অমিতাভ, তুমি যে ছবি তুলে ধরলে, তুমি আমাদের সঙ্গে থাকো, পরবর্তীতে আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। তবে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন যে এলাকায় বেআইনিভাবে ধরপাকড় চালাচ্ছে পুলিশ, আর এ নিয়ে তিনি হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। আমি এখানে একবার সমিতদার কাছে যাব। সমিতদা, যেখানে তৃণমূল কংগ্রেস এত আত্মবিশ্বাসী, এখনো পর্যন্ত ফলাফল যা বলছে তাতে 5-1, তাহলে এবারে তৃণমূল কংগ্রেস বলছে 6-0 হবে। তারপরও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অভিযোগ, কোথাও এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, কোথাও পুলিশকে দিয়ে বেআইনি ধরপাকড় করানো হচ্ছে, বিরোধী দলনেতা বলছেন। দেখুন, অভিযোগ করছে মানেই যে সব সত্য তা নয়, কিন্তু অভিযোগটা এই কারণেই করছে যে 6-0 কনফার্ম। এটা বিজেপিও জানে, কংগ্রেসও জানে, সিপিএমও জানে, আইএসএফও জানে, যারা সবটাই জানে। তার কারণ হচ্ছে আগের যে উপনির্বাচন হয়েছিল আপনি জানেন, 4-0-তে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে হয়েছিল এবং অদ্ভুতভাবে দেখবেন রায়গঞ্জের যে আসনটা সেটা একবারে বিজেপির কনফার্ম আসনটা কিন্তু 0 হয়ে গেছে। স্বাভাবিক এই 6টা কেন? তার মূল কারণ হচ্ছে যে ভোটটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার উন্নয়নকে দেখে। মানুষ তো অমনি ভোট দেয় না, গণতান্ত্রিক অধিকার নিশ্চয়ই। উন্নয়নকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যখন মানুষ ভোট দেবে, তখন বিরোধী দলের এজেন্টদের বসতে সমস্যাটা কোথায়? কেন তাদেরকে রাতভর কোথাও আটকে থাকতে হচ্ছে? এখনো পর্যন্ত এজেন্টরা বসতে পারেননি, অভিযোগ শতরূপাদি। ওরা ভালো করেই জানে যে বসেও লাভ হবে না, যাচ্ছে আমরা রোজ তৃণমূলের কাছ থেকে রোজ হচ্ছে উন্নয়ন, তাই আমি একটু বলি সময়টা ধৈর্য ধরে শুনলাম, কিন্তু উন্নয়নের রিয়াকশনটা আমরা নৈহাটির বড়মান মন্দিরের বাইরে মহিলাদের রিয়াকশন থেকে বুঝতে পারলাম। আমি আরেকটু বলি, আজকে ইলেকশন কমিশনও বলেছে কোথাও নাকি কোনো গন্ডগোল হচ্ছে না, ওরা নাকি লাইভে দেখছে সব কিছু। কিন্তু যেটা বুঝতে হবে, আজকে শুভেন্দুদা 2 দিন ধরে
পুরো ইনসিডেন্ট তুলে তুলে দিচ্ছেন। যে এই যে থ্রেট কালচারের কথাটা আমরা বলি না, শুধু এটা কিন্তু মেডিকেল সিনারিওতে নয়। তোমার মনে থাকবে যেদিন থেকে খুব সম্ভবত সেই ভাজ ছুঁড়ে মেরেছিল স্কুল টিচারকে, সেইখানে থেকে যেরকম থ্রেট কালচার হতো, আরাবুল ইসলাম মেরেছিল, সেইখান থেকে সালিশি সভা, সিন্ডিকেট, হেলথ কেয়ার, তোমরা কাল থেকে বলছো দিনহাটা থেকে ক্যানিং, সমস্ত জায়গায় ওদের মন্ত্রীরা পর্যন্ত বলে যদি ভোট না দাও তাহলে কোনো হেলথ স্টেটের ওয়েলফেয়ার কোনো স্কিম পাওয়া যাবে না, লক্ষ্মীর ভান্ডার বলো কি কন্যাশ্রী বলো। বেশ, আপনি বলছেন থ্রেট কালচার, ভয়ের মধ্যে মানুষকে রাখা, থ্রেট কালচার শাসক দল এই পরিবেশটা তৈরি করেছে। বেশ, বিরোধীর অভিযোগ, কিন্তু বিশ্বনাথ দা সত্যিই তো যাদের উন্নয়নটাই আসল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, সেখানে শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলের এজেন্ট বসতে দেওয়া হবে না, রাতভর পুলিশ গিয়ে বাড়ির বাইরে বিজেপি কর্মী ঘিরে রয়েছে, এই অভিযোগগুলো উঠবে কেন? দেখো, লাস্ট কয়েকটা নির্বাচন কিন্তু দলের সাথে দলের হচ্ছে না। আমি কিন্তু অবজার্ভ যেটা আমি করছি যে একটা দলের সাথে দলের নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যেটা হচ্ছে যে বিরোধী দলের সাথে শাসক দল প্লাস পুলিশ প্রশাসন, মানে কার্যত বলা যায় শাসক দলের হয়ে নেমে যাচ্ছে। এই যে এইমাত্র তুমি মেদিনীপুরের যে অভিযোগটা দেখালে, সেখানে একজন মানুষ তার স্বাধীন অধিকার আছে একটা দল পরিবর্তন করে আরেকটা দলে আসা, এবং তাকে কেন তার বাড়িতে পুলিশ যাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ না থাকা সত্ত্বেও, তার কারণ তাকে থ্রেটে রাখো। এটাই হলো প্রশাসনকে অপব্যবহার করা। মানে আমি তোমায় পরিষ্কার করে বলছি যে একটা রাজনৈতিক সংস্কৃতি বা ভোটের সংস্কৃতি আমরা তৈরি করেছি যেখানে আমার কনফিডেন্স থাকলেও আমি জয়ী হব, 6-0ই হবে, কিন্তু তারপরেও আমাকে ওটাকে 75,000 1 লাখ মার্জিনে নিয়ে যেতে হবে। অর্থাৎ আরো জল মেশাও যাতে করে মানে একটা অভাবনীয় রেজাল্ট করেছি এইটা মানুষের সামনে তুলে ধরা যায়। অর্থাৎ আমার জয়টা স্বাভাবিকভাবেও যদি হয়, সেটা আমি স্বাভাবিক রাখছি না, আমি এটা অস্বাভাবিক পর্যায়ে অস্বাভাবিক একটা সংখ্যায় নিয়ে যাচ্ছি, যাতে করে এই ভাবনাটা আসে যে বিরোধী শূন্য, আমি একমাত্র আছি। ফলে এই যে রাজনৈতিক সংস্কৃতি যে 10,000-এর ভোটকে 1 লাখে নিয়ে যাও, 1 লাখ মার্জিনে জিততে হবে, এবং তাতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাহুবলী যাদেরকে যেভাবে ব্যবহার করা যায়। কিন্তু আমার অপরূপার কাছে প্রশ্ন যে কেন ন্যাশনাল ইলেকশন কমিশন তারা মানে লাস্ট কয়েকটা নির্বাচনে আমরা দেখছি বারবার ব্যর্থ হচ্ছে, কেন ন্যাশনাল ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন পরিচালনা করতে পারছে না? এটা নরেন্দ্র মোদী, অমিত শাহকেই জবাব দিতে হবে। এবং একই সাথে কেন সেন্ট্রাল ফোর্স, 109 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় আসছে, অথচ সেন্ট্রাল ফোর্স জগন্নাথের মতন দাঁড়িয়ে থাকছে। একেবারে, এবং শাসক দলেরও কিন্তু একই অভিযোগ শতরূপাদি। তৃণমূল কংগ্রেসও কিন্তু ইতিমধ্যেই প্রতিনিধি দল পাঠিয়েছে, এবং সেখানে একদিকে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ, অন্যদিকে তারা কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকাতেও সন্তুষ্ট নয়। শতরূপাদি না, কিন্তু কুসুমিতা, বিশ্বনাথ দা যে প্রশ্নটা করলেন, সেখানে তো আমাদের মাননীয় রাজ্য সভাপতিকে পর্যন্ত শোকজ করা হয়েছে এই ইলেকশন কমিশন। সেজন্য এতদিন ধরে আমরা নালিশকুটি তৃণমূলের না কেন। বেশ, আমি আলোচনায় আসবো। প্রত্যেক মুহূর্তের ছবি খবরাখবর যেমন দেখাবো, আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন।